আজকে শুরুতে যে ম্যাথটা করব, ধর আমরা একটা ম্যাথ তৈরি করি। তোমাদের বইয়ে আছে পরিবেশ রসায়নে এই ম্যাথটা করেছিলাম। একদম যেভাবে করেছিলাম এখনো ঠিক সেইভাবেই করব। 500টা স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয় তা নির্ণয় করো। কতটি কার্বন পরমাণু খরচ হয় তা নির্ণয় করো। দেখো, আমরা আমাদের বলছে কি প্রত্যেকটা স্বাক্ষর দিতে ঐকিক নিয়মে করলে কি, ঐকিক নিয়মে করলেও কিন্তু এটা করা খুব কঠিন কিছু না। 300টা স্বাক্ষর দিতে বা 500টা বা 600টা এরকম বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। 500টা স্বাক্ষর দিতে এখানে খরচ হচ্ছে এতটা। আমরা আগে বের করে নিব কি একটা স্বাক্ষর দিতে কতটা খরচ হচ্ছে। তাই 500টার জন্য খরচ হচ্ছে আমার 55.6 মিলিগ্রাম। যেহেতু একটা বের করতে বলছি সেজন্য আমি একটা বের করে নিব। একটার জন্য খরচ হবে 55.6 মিলিগ্রাম ডিভাইডেড বাই 500। এতটা হচ্ছে একটা স্বাক্ষর দেওয়ার জন্য খরচ হচ্ছে। এখন আমরা এই গ্রাফাইট বলতে কি, গ্রাফাইট বলতে জানি কার্বনের একটা রূপভেদ। তাহলে এই কার্বনের ভরটা আমি গ্রামে জানি, এই মিলিগ্রামটাকে আমি এখন গ্রামে করে নিই। তাই 55.6 ইন্টু 10⁻³ গ্রাম, নিচে হচ্ছে 500। এটা গেল। এটা কি পাইলাম? একটা গ্রাফাইটের ভর পাইলাম। আমাকে বলছে একটা গ্রাফাইটের অণুর সংখ্যা। একটা গ্রাফাইটের অণুর সংখ্যা। তাহলে আমরা মোল সংখ্যার কোনটা অ্যাপ্লাই করব? W/M সমান X/Na। তাহলে X সমান W ইন্টু Na ডিভাইডেড বাই M। W এর মান কত? এই পুরো মানটা। এখান থেকে তুমি ক্যালকুলেটরে বসানোর পরে এখানে যেটা আসে সেটা এখানে বসায় দিও। অ্যাভোগাড্রো সংখ্যাটা এখানে দিয়ে দিও। আর নিচে আণবিক ভর কত? কার্বনের 12। এই শেষ। এখানে খুব বেশি পেঁচানোর কিছু নাই। তোমরা কি করবা? হোমওয়ার্ক কিন্তু শুধু 2 জন দিছো। হোমওয়ার্ক করতেছো না কেন তোমরা? হোমওয়ার্ক না করলে প্র্যাকটিসটা কিভাবে হবে? নোটও তো মনে হয় করো না। নোট করো? জি জি ভাইয়া ভাইয়া করি। কোনদিন তো বলো না। নোট টোট গুলো করে রাখো। পরীক্ষার আগে নোট টোট করার সময় পাবা না। এই নোট থেকে পরীক্ষার আগেই তো দেখতে হবে। আচ্ছা, ধরো এরপরে আমরা একটা ম্যাথ করি। এক বিকার পানি থেকে কারো কোনো সমস্যা আছে কি না বা কোন বিষয়ে কি সমস্যা কেউ কিছু জানাও না। সমস্যা জানাবা যদি কোনো সমস্যা থাকে ফিজিক্স কেমিস্ট্রি বা সায়েন্সের যে কোনো সাবজেক্টে। চেষ্টা করব যদি আমি জানি ওগুলা সলভ করে দেওয়ার। জানি না এমন না। ভাই ভাই অ্যামোনিয়াতে পরমাণু কয়টা থাকে? অ্যামোনিয়া নাকি অ্যামোনিয়াম আয়ন? অ্যামোনিয়া বলতে তো অ্যামোনিয়া NH3। 4টা না ভাই? 4টা। হাইড্রোজেন 3টা। আপনি তো 3টা নিলেন। তাহলে ওখানে একটু ঠিক করে নিতে হবে। অ্যামোনিয়া তো 4টা পরমাণু, হাইড্রোজেন 3টা। যদি বলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তখন 3 গুণ হবে। হয়ে যায় দ্রুত করতে গেলে। ওগুলো ঠিক করে নিবা বা ক্লাসে বলে দিবা, ধরাই দিবা। এক বিকার পানি থেকে সাধারণ তাপমাত্রায় ও চাপে যদি প্রতি ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয়
তবে প্রক্রিয়ায় প্রতি ঘন্টায় কতটি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হবে? কতটি জলীয় বাষ্পের অণু? তাহলে একটা বিকার থেকে সাধারণ তাপমাত্রা চাপে 1 ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয়ে যাচ্ছে। বলছে 1 ঘন্টায় কতটা জলীয় বাষ্প উৎপন্ন হবে। তাহলে ওই যে ভরটা আছে, এইখান থেকে ঘন্টায় না বলে সেকেন্ডও বলতে পারে। মিনিটেও বের করতে বলতে পারে, যেটাই যাই বের করতে বলুক না কেন, সব কনসেপ্ট একই। লাস্টে কি বের করতে বলছে সেটাই নিয়ে শুধু আমাকে কাজ করতে হবে। এখন দেখো এখানে বলছে 1 গ্রাম পানি বাষ্পীভূত হচ্ছে 1 ঘন্টায়। 1 মিলিগ্রাম পানি, তাহলে পানির অণু কতটুকু? পানির অণুর ভর দেওয়া আছে এখানে 1 মিলিগ্রাম। তাহলে 1 মিলিগ্রাম মানে এখানে আমরা বুঝতেছি হচ্ছে পানির অণুটা, মানে পানির অণুর ভরটা। আচ্ছা, আমরা 1 মোল পানি সমান কি জানি? 1 মোল পানি সমান জানি হচ্ছে 18 গ্রাম পানি। 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা কয়টা থাকে? অ্যাভোগাড্রোর সংখ্যা, অণুর সংখ্যা থাকে। পানি বলতে জলীয় বাষ্পই আমরা এখানে বুঝাই। তার মানে এখান থেকে আমরা ঐহিক নিয়ম যদি করি, ঐকিক নিয়ম না করেও করা যায়। বের করতে হবে কি? x বের করতে হবে। x সমান তাহলে কি আসবে? w ইন্টু এন এ ডিভাইডেড বাই এম। w এর মান কত? 1 মিলিগ্রাম। 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম। অ্যাভোগাড্রোর সংখ্যা 10 টু দি পাওয়ার 23। আণবিক ভর 18। তাহলে 0.33 ইন্টু 10 টু দি পাওয়ার 20, তার মানে 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার 19। এটা হচ্ছে 1 আওয়ারে, 1 ঘন্টায় এতটা হচ্ছে। যদি এখানে সেকেন্ডে বলে তাহলে 60 দিয়ে ভাগ, মিনিটে বললে 60 দিয়ে ভাগ, আর যদি সেকেন্ডে বলে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 আওয়ারে। 1 আওয়ারে কতটা অণু জলীয় বাষ্প হচ্ছে? এতটা অণু জলীয় বাষ্পীভূত হয়ে গেছে। তো এটা ছোট্ট করে বলে দিই তাহলে আলাদা করে। আর এখানে ম্যাথ করবা, আমি লিখতেছি না, এখান থেকেই বলে দিচ্ছি। বাষ্পীভবনের কারণে একটা পাত্রে পানি যদি 1 ঘন্টায় 10 মিলিগ্রাম ওজন হারায়, একটা পাত্রে পানি যদি 1 ঘন্টায় 10 মিলিগ্রাম ওজন হারায়, তবে 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে ওই প্রক্রিয়ায় জলীয় বাষ্পের কতটা অণু উৎপন্ন হবে, এটা করবা। তাহলে এখান থেকে যদি বলতো 1 সেকেন্ডে, তাহলে কি হইতো? 3600 দিয়ে ভাগ। আচ্ছা, প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থায় অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের ঘনত্বের অনুপাত কত? প্রমাণ অবস্থায় অক্সিজেন গ্যাস ও নাইট্রোজেন গ্যাসের ঘনত্বের অনুপাত কত? প্রমাণ অবস্থা মানেই তো বুঝতেই পারতেছো, এটা হচ্ছে এসটিপি। এটা মানে এস ইন্টু টিপি। আচ্ছা, বের করতে বলছে ডেনসিটি বা ঘনত্ব। ঘনত্ব রো, বা যেটাকে আমরা ডি বলি, এটা সমান কি জানি? ভর বাই আয়তন। এবার আমরা একটু দেখি তো সূত্র কি জানি। পরমাণু অবস্থা মানে আমরা পাবো ভিএল বাই 22.4, এইটা সমান
ডাব্লু বাই এম, এই ভিটা এখানে নিয়ে আসলেই হয়ে যাচ্ছে না, এমটা এখানে নিয়ে যাও, এম বাই 22.4 সমান এখানে আমরা পাচ্ছি ডাব্লু বাই ভি, বা এইটা সমান হচ্ছে ডি। তাহলে এইখান থেকেও কিন্তু এটা একটা সূত্র তৈরি হলো যে ডি সমান এম বাই 22.4। ঠিক এই একইভাবে ডি এর সাথে অণুর সংখ্যার সূত্র বের করা যায়, চাপের সূত্র বের করা যায়, সব সূত্র এখান থেকে বের করবা। লাগে না অতটা, যদিও এইটাই বেশি কাজে লাগে। ডি সমান এম বাই 22.4, এম এর মান কত বের করতে বলছে, নাইট্রোজেন দুইটার অনুপাত। তাহলে আমি এখান থেকে কি লিখবো, ডি অফ ও টু বাই ডি অফ এন টু। যেহেতু ডি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক, এটা তো কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এম অফ ও টু বাই এম অফ এন টু। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। এখন এই কোশ্চেনটার জন্য এটা হচ্ছে এই কোশ্চেনটার জন্য, কিন্তু তাহলে এখানে কত আসে, 8/7, 8:7। এখানে যদি তোমাকে স্পেসিফিক ভাবে বলে দিত অক্সিজেন গ্যাসের ডেনসিটি কত, তখন তো আলাদা করে বসাতেই হতো, 32/22.4। আবার নাইট্রোজেনেরটা বললে 28/22.4, আলাদা করে কিন্তু বসানো লাগতো। এইখান থেকে এই দুইটা যে মান পাবা, ওই মান দুইটা অনুপাত করে দিলেই হচ্ছে, অথবা এইভাবে ডিরেক্টলি বের করলে হচ্ছে, যেভাবে ইচ্ছা করবা, যখন কোশ্চেনে যেটা চাইবে সেই অনুসারে একটু কাজ করবা। আচ্ছা, একই উষ্ণতা ও চাপে, একই উষ্ণতা ও চাপে 100 ml কার্বন ডাইঅক্সাইড ও 100 ml অ্যামোনিয়া এর মধ্যে কোনটির ভর বেশি? একই উষ্ণতা ও চাপে এত ml কার্বন ডাইঅক্সাইড ও এত ml অ্যামোনিয়া এর মধ্যে কোনটার ভর বেশি? তো এটা টি, এটা পি, এটা ভি, আর এটা চাইছে হচ্ছে ডাব্লু। ভর বলতে তো ডাব্লুই বোঝায়। দেখো সব কয়টা কার মধ্যে আছে, পিভি সমান এনআরটি এর মধ্যে আছে, পিভি সমান এনআরটি এর মধ্যে আছে। দেখো একই বলছে উষ্ণতা ও চাপ, তাহলে পি এবং টি অলরেডি বাদ, আর তো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি ভি সমানুপাতিক এন। আমি এখান থেকে লিখতে পারবো ভি ওয়ান বাই এন ওয়ান সমান ভি টু বাই এন টু। আবার দেখো ভি ওয়ান আর ভি টু দুইটাই সেম, তাহলে এইখান থেকে যেটা বুঝলাম, কার্বন ডাইঅক্সাইড আর 100 ml অ্যামোনিয়া, এই ম্যাথটার ক্ষেত্রে এদের মোল সংখ্যাটা সেম, এদের মোল সংখ্যা সেম। তা মোল সংখ্যা যদি সেম হয়, কার ভর বেশি হবে? এখানে এবার বসাবো, একটা অ্যামোনিয়ার জন্য আর একটা কার্বন ডাইঅক্সাইডের জন্য। এখানে আমরা বলবো ডাব্লু অফ কার্বন ডাইঅক্সাইড বাই এম অফ কার্বন ডাইঅক্সাইড। তারপরে এখানে কি হবে, ডাব্লু অফ অ্যামোনিয়া বাই এম অফ অ্যামোনিয়া। ডাব্লু অফ কার্বন ডাইঅক্সাইড বাই ডাব্লু অফ
অ্যামোনিয়া, এটা সমান কি হবে, কার্বন ডাই অক্সাইডটা উপরে যাবে, নিচে চলে আসবে অ্যামোনিয়া। তো দেখো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, অ্যামোনিয়া হচ্ছে 17, তাহলে এইটা কি, এটা 1 থেকে বেশি, তাহলে আমরা এখানে লিখতে পারি কার্বন ডাই অক্সাইড বাই WnH3, এটা 1 থেকে বড়, বোঝাই তো যাচ্ছে 44 17 দ্বারা ভাগ করলে অবশ্যই 1 থেকে বড় হবে। তাহলে এখান থেকে বুঝলাম কার্বন ডাই অক্সাইডের ভরটা অ্যামোনিয়া থেকে বেশি, কার্বন ডাই অক্সাইডের ভরটা অ্যামোনিয়া থেকে বেশি। টোয়েন্টি গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 10⁻21টি অণু বের হয়ে গেলে পাত্রে কতগুলো কার্বন ডাই অক্সাইড আছে। 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে এতটা অণু যদি বের হয়ে যায় তাহলে পাত্রে কতটুকু কার্বন ডাই অক্সাইড আছে। এটা কি দেওয়া আছে, এটা ভর দেওয়া আছে, বের হয়ে গেছে কি 10⁻21টা অণু, কতগুলো মানে কি এখানে অণুই চাইছে, এখানে কি চাইছে, অণু চাইছে। 20 গ্রাম থেকে অণু বের হয়েছে, চাইছে অণু, তাহলে টোটাল 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কতটা অণু, সব যেহেতু অণুর কাজ, এটাকে কেন আমি ভরে রাখবো, এটাকে অণুতে কনভার্ট করে নিই। তাই 20 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যাটা আমি বের করে নিব, x সমান W ইন্টু Na/m, W/m সমান x/na ইউজ করেই করবা। W হচ্ছে 20, অ্যাভোগাড্রোর সংখ্যা, আর এখানে 44, এটা আসে 2.73 ইন্টু 10⁻23টা, তাহলে টোটাল অণু হচ্ছে এতটা, তাই 10⁻21টা বের হয়ে গেছে, তাই পাত্রে কতটুকু আছে, মূল থেকে 10⁻21টা বাদ দাও, 2.73 10⁻23 মাইনাস 10⁻21, এখান থেকে যেটা পাও ক্যালকুলেটরে করবা, হাতে তো করা সম্ভব না, হাতে করতে গেলে একটু জটিল। একজন ব্যক্তি এসটিপিতে একবার নিঃশ্বাসে 200 ml অক্সিজেন গ্রহণ করে, একবার নিঃশ্বাসে 200 ml অক্সিজেন গ্রহণ করে, তবে লোকটি প্রতি নিঃশ্বাসে কতটি অক্সিজেন অণু গ্রহণ করবে। কি করছে ব্যক্তিটা, এসটিপিতে যখন একবার নিঃশ্বাস নিছে 200 ml অক্সিজেন গ্রহণ করে ফেলছে, তবে লোকটা একটা নিঃশ্বাসে কতটা অক্সিজেন অনুগ্রহণ করবে।
তাহলে এখানে দেওয়া আছে ভিএল এসটিপি, তাহলে ভিএল বাই 22.4 এক্স বাই এন এ অ্যাপ্লাই। আর কিছু করার আছে এখানে? আর কিছুই না, এক্স বের করলেই তো হয়ে যাচ্ছে। কতটা? এক্স সংখ্যা। ভিএল এর মান কত? 200/1000। মিলিলিটারে দেওয়া আছে, লিটার করব, তাহলে 1000 দিয়ে ভাগ। অ্যাভোগাড্রোর সংখ্যা ডিভাইডেড বাই এই কত চলে আসে? 22.4। ওই কোশ্চেনটা আমরা আরেকটু ঘোরাতে পারি। এক ব্যক্তি একবার নিঃশ্বাস নিলে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে। যদি বাতাসে 20% অক্সিজেন থাকে, যদি বাতাসে 20% অক্সিজেন থাকে, তবে লোকটি প্রতি নিঃশ্বাসে কতটি অক্সিজেন অণু গ্রহণ করবে? এরপর থেকে দেখি টাইপ করতে হবে, এভাবে সব ম্যাথ মনে থাকে না। এক ব্যক্তি একবার নিঃশ্বাস নিলে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করতেছে। যদি বাতাসে অক্সিজেনের পরিমাণ কত? 20% থাকে, তবে একবার নিঃশ্বাস নিলে কতটা অক্সিজেন অণু সে গ্রহণ করবে সেটা বের করতে বলছে। আচ্ছা, এখন বাতাসে অক্সিজেনের পরিমাণ কতটুকু? ওই অক্সিজেনের পরিমাণের মধ্যেই তো অণু বের করতে বলছে। বাতাসে একবার নিঃশ্বাস নিলে 20 মিলিগ্রাম বাতাস সে গ্রহণ করে, তাহলে যে বাতাসটা সে গ্রহণ করছে, ধরো এতটুকু বাতাস সে গ্রহণ করছে, এর মধ্যে কতটুকু অক্সিজেন আছে সেইটা আগে বের করে নিতে হবে। তো সেটা কি করে বের করব? অক্সিজেনের পরিমাণ কত? বাতাসে অক্সিজেনের পরিমাণ 200 এর 20%। 200 এর 20% মানে কত আসে? 200 মিলিগ্রাম। 200 মিলিগ্রামের 20% গ্রামে করব। 200 ইন্টু 10⁻³ এ 20 ইন্টু 10⁻²। 100 দিয়ে ভাগ মানে আমি মাইনাস করেই লিখছি। তাহলে এখানে থাকে কত? 2 দুনো 4, 4000 বাই 10⁵ 4 ইন্টু 10⁻, এটা হচ্ছে বাতাসে অক্সিজেনের পরিমাণ, এত গ্রাম। অণুর সংখ্যা বের করতে বলছে, তাহলে ডাব্লু ইন্টু এন এ ডিভাইডেড বাই এম। কত ইজি। ডাব্লু এর মান 4 ইন্টু 10⁻²। অ্যাভোগাড্রো সংখ্যাটা এখানে বসিয়ে দিয়ে দিতে হবে, আর আণবিক ভরটা দিয়ে ভাগ। অক্সিজেন আণবিক ভর কত? 32। যেটা আসে সেইটা দিয়ে দিতে হবে। তাহলে মোটামুটি সব টপিকের করছি। হ্যাঁ, আরেকটা বাকি আছে মনে হয়, ভিএল ইন্টু এস এর তো করা হয় না এখনো। 100 ml দ্রবণে
10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্রবীভূত আছে। মোলারিটিতে ঘনমাত্রা কত? মোলারিটি নরমালিটি আজকের টপিক না, ওটা আমরা নেক্সট দিন পড়বো। মোলারিটি কত শুধু এতটুকুই বলে দিলাম। ভর আছে, ভিএল আছে, তাহলে ডাব্লিউ বাই এম এটা সমান কি ইউজ করব? ভিএল ইন্টু এস, চাইছে এখান থেকে এস, তাহলে ডাব্লিউ বাই এম ভি। ডাব্লিউ এর মান হচ্ছে 10.6, এম এর মান হচ্ছে 106, আর আয়তন কত? 100 বাই 1000। 1000 তো উপরে উঠে যাবে, এখানে কাটলে 10 থাকে, 1000 1000 কে কাটলে 1 মোলার আসে। তাহলে আমরা এন এর যতগুলা সূত্র লিখছিলাম চেষ্টা করছি এখানে সবগুলা একত্রিত করার। আচ্ছা, এবার আমরা একটু বেসিক কিছু কথা নিয়ে আলোচনা করি, যেগুলো আমাদের বইয়ে ওইভাবে উল্লেখ থাকে না, তারপরও আমরা জানি, সবই আমরা জানি, শুধু সেগুলো একটু রিক্যাপ করা। কি সেগুলা? আমি প্রথমে একটু দূরত্ব নিয়ে কতগুলো তোমাদের জিনিস বলি। ধরো 1 মিটার নিয়ে আমি বলতে চাই। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে 1000 মিলিলিটার, মিলিমিটার। 10 এর কিউব মিলিমিটার। মিলি থেকে কোথায় যাইতে হয়? মিলি থেকে মাইক্রো যদি যায় তাহলে এখান থেকে হবে 10⁶ মাইক্রোমিটার। তারপরে যদি আমি ন্যানোয় যাই 10⁹ ন্যানোমিটার। ন্যানোর পরে আর 1 যদি বাড়াই তাহলে 10⁻10 অ্যাংস্ট্রম। তারপরে যদি আবার 2 বাড়াও তাহলে সেটাকে আমরা বলি পিকো। কেন এগুলো পড়ছি বুঝতে পারছো? এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আর এর আগে আমি যদি কিলোমিটার যাই তাহলে 10⁻³ কিলোমিটার। একটা থেকে আরেকটা কিভাবে কনভার্ট করতে হবে আশা করি বুঝতে পারছো। যদি এই দিক থেকে এই দিকে যাইতে বলে, আরেকটা বলতে পারে এই দিক থেকে এইদিকে আসতে। তা যদি এই দিক থেকে এদিকে যাইতে বলে গুণ করতে হবে, আর এই দিক থেকে এদিকে আসতে বলে ভাগ করতে হবে, এটা তো জানোই। এরপরে এখান থেকে তোমার ধরো এখানে ছোট্টখাটো কোশ্চেন বলতে পারে মিলিমিটার মানে 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার দেখতে হবে। 1 মিলিমিটার মানে মিলিমিটার না, এটা তো খুব ইজি হয়ে যায়। বলা হলো 1 ন্যানোমিটার মানে কত সেন্টিমিটার? 1 ন্যানোমিটার মানে কত সেন্টিমিটার? আচ্ছা, দেখো এইখান থেকে যদি আমরা একটু দেখি তাহলে এটা কিন্তু বোঝা সহজ। 10⁻² সেন্টিমিটার সমান 10⁹ ন্যানোমিটার। 10⁻² সেন্টিমিটারকে যদি তুমি 10⁹ ন্যানোমিটার দিয়ে ভাগ করো তাহলে তুমি সেন্টিমিটার পাবা। ন্যানো এখানে আছে বলে এখানে ন্যানো দেওয়া যাবে না, তাহলে এখান থেকে 10⁻⁷ সেন্টিমিটার থাকে। এরকম ছোটখাটো দূরত্ব দিয়ে বের করতে বলতে পারে। চাপের একক পরিবেশ রসায়নে পড়ছিলাম, গত ক্লাসে বলছিলাম, আজকে আরো এক্সট্রা কয়েকটা আছে সেইগুলো নিয়ে আমি আরেকটু বলবো। প্রথমত সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে আমরা জানি 760 মিলিমিটার মার্কারি প্রেসার, 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। সেন্টি থেকে যদি মিটার করি 100 দিয়ে ভাগ করি 0.76 মিলিমিটার, এই মিলিমিটার বলছি, মিটার মার্কারি প্রেসার।
101.325 প্যাসকেল, 101.325 কিলো প্যাসকেল, এইটা সমান আবার 1 অ্যাটমসফিয়ার। এখানে আরেকটা জিনিস, এই প্যাসকেল মানে তো নিউটন পার মিটার, প্যাসকেল, হ্যাঁ প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কয়ার, তাহলে 101.325 নিউটন পার মিটার স্কয়ার, মাঝে মাঝে এইটাকে 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। 1.013 বার, এই এককটা অ্যাডমিশনের জন্য মুখস্থ। 760 টর, 760 টর। উপরে কি লিখছিলাম, পি, তো উপরে পি না দিয়ে এইখানটা আমরা অ্যাটমসফিয়ার দিই। 1 এটিএম মানে কত, এই 760 টর, এই 760 টর মানে হচ্ছে এত সাই। তাহলে 1 বার মানে কত পাস্কেল, 1 বার মানে হচ্ছে 10⁵ প্যাসকেল। 1 বার মানে 10⁵ প্যাসকেল। 1.013 কিন্তু বাদ যাচ্ছে। এইভাবে কিলো প্যাসকেল থেকে বিভিন্ন জায়গায় যেতে বলতে পারে, মিলিমিটার থেকে মার্কারি প্রেসারে যেতে বলতে পারে, এগুলো আশাশি বের করতে পারবা। ঠিক সেম ভাবে কিছু কিছু জায়গায় টেম্পারেচারের কনসেপ্টও কাজ লাগে, টেম্পারেচারের কনসেপ্টও জানোই। আর আয়তনটা নিয়ে তো গতদিন ডিটেলসে কথা বলছি, আয়তনটা নিয়ে আর তেমন বেশি কিছু বলার নাই, আয়তনটা পারবা। আচ্ছা, এই অধ্যায় করতে গেলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার তুল্য সংখ্যা। তড়িৎ রসায়ন চ্যাপ্টারও আমরা দেখছি তুল্য সংখ্যা ছিল, এখানটাতেও আমরা দেখব তুল্য সংখ্যা জিনিসটা আমাদের খুব খুব কাজে লাগবে। তুল্য সংখ্যা বিহীন এ অধ্যায়ের ম্যাথ করা সম্ভব না বলা যায়। তুল্য সংখ্যা মানে খুব ছোট্ট করে যদি বলতে হয়, যার কাছে যা আছে সেইটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। যার কাছে যা আছে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। কতকগুলো জিনিসের তুল্য সংখ্যা আমাদের বের করতে হবে বা আমার পরীক্ষায় লাগবে। প্রথমে আসো আমরা এসিড এবং ক্ষার নিয়ে দেখি কার কি তুল্য সংখ্যা আসে। এসিড এবং ক্ষার, এসিড এবং ক্ষার। আচ্ছা, এসিডের কি আছে, এসিডের শুধু হাইড্রোজেন আয়ন আছে। তাহলে মনে রাখবা, প্রতিস্থাপিত মানে যে কয়টা হাইড্রোজেন আয়ন সে ত্যাগ করতে পারে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা, প্রতিস্থাপিত হাইড্রোজেন আয়ন সংখ্যা, এটাই হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা। যেমন সালফিউরিক অ্যাসিড, সে 2টা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, তার তুল্য সংখ্যা 2। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সে একটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, তার তুল্য সংখ্যা 1। পারক্লোরিক অ্যাসিড HClO4, সে একটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, তার তুল্য সংখ্যা 1। নাইট্রিক অ্যাসিড, সে একটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে, তার তুল্য সংখ্যা 1। অক্সালিক অ্যাসিড H2C2O4, সে এখান থেকে অক্সালেট আয়ন হিসেবে 2টা ত্যাগ করতে পারে। কিভাবে, কোশ্চেন আসতে পারে। তুমি যদি অক্সালিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা দেখো, প্রিপারেশন পড়লে গাঠনিক সংকেতটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই হাইড্রোজেন 2টা ত্যাগ করতে পারে, সেজন্য তার তুল্য সংখ্যা হচ্ছে 2।
ইথানোয়িক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1। ইথানোয়িক অ্যাসিডের তুল্য সংখ্যা 1। আচ্ছা, তারপরে ফসফরিক অ্যাসিড এর তুল্য সংখ্যা 3, AH3PO3 এর তুল্য সংখ্যা 2, AH3PO2 এর তুল্য সংখ্যা হচ্ছে 1। এই তিনটাই ঝামেলা। দেখো মনে রাখবা কিভাবে, অক্সিজেন যতটা থাকবে তার থেকে 1 হচ্ছে তার তুল্য সংখ্যা। অক্সিজেন এখানে 4টা, তার তুল্য সংখ্যা 3। এই শুধুমাত্র ফসফেটের এই 3টে অ্যাসিডের ক্ষেত্রে। যদিও এটা কিন্তু টেকনিক না, এটা টেকনিক না, এটা গাঠনিক সংকেত থেকেই বুঝতে হয়। একটু দেখাই গাঠনিক সংকেতটা। এই গাঠনিক সংকেত কিন্তু আমরা পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারেও পড়ছি। ফসফরাসের কথাই চিন্তা করো, ফসফরাসের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা দিলাম, 5টা। এখন তোমাকে কি করতে হবে, এই 3টা হাইড্রোজেন 4টা অক্সিজেন এই 5টা জায়গায় বসাইতে হবে। তাহলে ওরা 7জন, 7জনকে তো আমি 5 জায়গায় সিঙ্গেল সিঙ্গেল করে বসাইতে পারবো না। পারবো? পারবো না। এজন্য দেখো আমি 2টা জোড় বাঁধাই দিলাম, একটা অক্সিজেনে 2টা বন্ধন দিয়ে দিলাম, 3টা হয়ে গেল। এখানে একটা অক্সিজেন, এটার সাথে একটা অক্সিজেন, এটার সাথে একটা অক্সিজেন দিলাম। এই টোটাল 4টা অক্সিজেনের কাজ মিটছে, একটা হাইড্রোজেন বসানোর জায়গা নাই, কারণ ফসফরাসের 5টা হাত পূর্ণই হয়ে গেছে। কিন্তু এই 3টা অক্সিজেনের দেখো একটা করে হাত খালি আছে, এখানটাতে হাইড্রোজেন, এখানটাতে হাইড্রোজেন, এখানটাতে হাইড্রোজেন। এবার দেখো এই অক্সিজেন হাইড্রোজেনের এখানে হাইড্রোজেন বন্ধন সম্ভব, হাইড্রোজেন অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল তার সাথে যুক্ত আছে, তাহলে এই হাইড্রোজেনটা ত্যাগ করা সম্ভব। এটাও তাই, এটাও তাই। যেহেতু 3টা হাইড্রোজেন ত্যাগ করা এখানে পসিবল, এজন্য এটার তুল্য সংখ্যা হচ্ছে 3টা। কিন্তু তুমি যখন আসবে H3PO3 এর ক্ষেত্রে, এটা হচ্ছে কি H3PO4 এর জন্য। আর আমরা যখন H3PO3 এর জন্য আসি, 2টা অক্সিজেন দিয়ে দিতে হবে। একটা অক্সিজেন এই, আরেকটা অক্সিজেন এই দিলাম, আরেকটা হাইড্রোজেন এক্সট্রা থাকে। দেখো H3PO3 3টা হাইড্রোজেন দিয়ে দিয়েছি, একটা ফসফরাস, 3টা অক্সিজেনও দিয়ে দেওয়া শেষ। এইখানে হাইড্রোজেন বন্ধন সম্ভব এইখানটাতে আর এইখানটাতে, তাহলে এই 2টা ত্যাগ করা সম্ভব। এই হাইড্রোজেন তো সম্ভব না, কারণ এখানে সমযোজী বন্ধন, এটা আমি ভাঙতে পারবো না। হাইড্রোজেন বন্ধন দুর্বল বন্ধন, এখান থেকে হাইড্রোজেনটা ত্যাগ করা সম্ভব, এই জন্য এটা তুল্য সংখ্যা হচ্ছে 2। একইভাবে তুমি যদি H3PO2 তে আসো, এখানে অক্সিজেন, একটা অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, বাকি 2টা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়ে গেছে। এখানে শুধুমাত্র এই একটাই ত্যাগ করা সম্ভব, এই জন্য এটা তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা যেভাবেই যা কোশ্চেন আসুক না কেন, আশা করা যায় এই কয়টা অ্যাসিডের মধ্যেই থাকবে। এবার আসো ক্ষার নিয়ে আমরা একটু দেখি কোন ক্ষারের কি কি তুল্য সংখ্যা আছে বা কোনগুলা লাগে। ক্ষারের ক্ষেত্রে 2টা কথা, প্রথমে তো OH আয়ন, ত্যাগকৃত OH আয়নের সংখ্যা অথবা গৃহীত এখন প্রতিস্থাপিত OH আয়ন বা ক্ষারের ক্ষেত্রে আমরা হাইড্রোক্সিল আয়নটা নিয়েই হিসেব করি, কিন্তু কিছু কিছু ক্ষার আছে যাদের OH নাই, তাদের ক্ষেত্রে তুল্য সংখ্যা কি করে বের করব?
সেই জন্যই পরেরটা দেওয়া। আমি দেখাচ্ছি কিভাবে, দুইটাই দেখাই দিচ্ছি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুইটা ওএইচ ত্যাগ করতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ত্যাগ করতে পারে, ওএইচ একটা ত্যাগ করতে পারে, এজন্য এক। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তিনটা পসিবল, তিন। Fe3 তিনটা। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়ামের মতো দুইটা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা। অ্যামোনিয়াতে কি বলবা? N2H4 এ কি বলবা? এই দুইটা কি বলবা? দুইটাই তো ক্ষার। এটা হচ্ছে অ্যামোনিয়া আর এটা হচ্ছে হাইড্রাজিন। এটার নাম ভাইয়া আছে, টাইম। এটার নাম হচ্ছে হাইড্রাজিন। দেখো এই ক্ষেত্রে সে যে কয়টা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে। অ্যামোনিয়ার ক্ষেত্রে আসো, এখানে মুক্তজোড় ইলেকট্রন থাকে, এই মুক্তজোড় ইলেকট্রন সে হাইড্রোজেন আয়নকে দিয়ে দেয়, দিয়ে আমরা জানি NH4+ সন্নিবেশ বন্ধন তৈরি হয়। তাহলে সে কয়টা হাইড্রোজেন আয়ন এখান থেকে গ্রহণ করছে বা শেয়ার করছে কতটা হাইড্রোজেন আয়নের সাথে? একটা হাইড্রোজেন আয়নের সাথে শেয়ার করছে। তাহলে এই জন্য এটার তুল্য সংখ্যা হবে হচ্ছে এক। আচ্ছা বলতে ভুলে গেছি, এই তুল্য সংখ্যা কিন্তু ই দ্বারা প্রকাশ করা হয়। তুল্য সংখ্যা ই দ্বারা প্রকাশ করা হয়। আর হাইড্রোজেনের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 2, অ্যামোনিয়ার ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 1। এই কয়টাই আপাতত যথেষ্ট। এরপরে এসো ধাতু অথবা অধাতু। যাই থাকুক এদের ক্ষেত্রে মুক্ত অবস্থার যোজনী নিব। সোডিয়াম এর যোজনী 1, 1 নম্বর গ্রুপের মৌল। ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপের মৌল। ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপের মৌল। অ্যালুমিনিয়াম 3 নম্বর গ্রুপের মৌল। সিলভার এর যোজনী 1। আয়রনের যোজনী বা তুল্য সংখ্যা 2, 3, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে কোনটা হবে। লবণ অথবা অক্সাইডের ক্ষেত্রে এটা একটু সূত্র আকারে মনে রাখবা। লবণে দুইটা জিনিস থাকে, একটা পজিটিভ আয়ন থাকে বা ক্যাটায়ন থাকে, আর একটা অ্যানায়ন থাকে। তা লবণের ক্ষেত্রে বা অক্সাইডের ক্ষেত্রে ক্যাটায়নের চার্জের সাথে ওই ক্যাটায়ন কয়টা আছে সেটা গুণ করতে হবে। এটাই হবে তুল্য সংখ্যা। যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যাটায়ন কি সোডিয়াম, কয়টা আছে? একটা আছে। চার্জ কত? সোডিয়াম +1, ক্লোরিন বাদ দিলে +1 থাকে, 1 × 1 মানে একটা। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের চার্জ 2,
ক্যাটায়নের সংখ্যা 1, তাহলে 2টা। ক্যালসিয়াম অক্সাইড একই, চার্জ 2 আছে একটা, 2। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম পজিটিভ চার্জ, তার চার্জ কত? 1, আছে কয়টা? 2টা। অথবা এখান থেকে আরেকটা করে মনে রাখতে পারো, ধাতুর যোজনী ইনটু সংখ্যা, একই কথা, ধাতুর যোজনী ইনটু সংখ্যা। এরপরে এখান থেকে বলতে পারো অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ বোঝা যাচ্ছে 3, আছে 2টা, তাহলে এর তুল্য সংখ্যা 6। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু অক্সাইড, এটার কত হবে? এটার তুল্য সংখ্যা কিন্তু 3, 1 ইন্টু 3। পানি 1 ইন্টু 2 মানে 2। এক্ষেত্রে ধাতু কোনটা ধরবো? হাইড্রোজেনকে ধরতে হবে, পানিতে হাইড্রোজেনকেই কিন্তু ধাতু ধরতে হবে। এবার আসো জারক বিজারকের তুল্য সংখ্যা। জারক কারা? জারক হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে তারাই হচ্ছে জারক, আর বিজারক যারা ইলেকট্রন ত্যাগ করে। যারা বিজারক তারা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে জারকের ক্ষেত্রে যতগুলা ইলেকট্রন গ্রহণ করবে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। যেমন দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এগুলো নিয়ে আমরা ডিটেলস পড়বো। এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থাকলে Mn2+ লিখতে হয়। তো দেখো এখানে ম্যাগনেসিয়াম ছিল +7, সেখান থেকে +2 হয়েছে, সে টোটাল 5টা ইলেকট্রন গ্রহণ করছে, এজন্য এইখানে তুল্য সংখ্যা হবে 5। বইয়ে একটা চার্ট আছে, সেই চার্টটা এখান থেকে মূলত পড়তে হবে। বিজারকের ক্ষেত্রে Fe2+ যদি কোশ্চেনে থাকে, সাধারণত ফেরাস সালফেট আকারে থাকে, তাহলে আমাদের উৎপাদক লিখতে হবে Fe3+। এগুলো নিয়ে আমরা যখন লাস্টের টপিক পড়বো সমতাকরণ, সেইখানে আমরা এটা দেখব। তাহলে এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা, এই জন্য এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। এবার আসবো তুল্য ভরে। তুল্য ভরটা কি? কিছুই না, তুল্য ভর মানে হচ্ছে আণবিক ভর বাই তুল্য সংখ্যা। তুল্য ভর সমান কি? তুল্য ভরটাকে বড় হাতের ই দ্বারা প্রকাশ করা হয় আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা, এটাই হচ্ছে তুল্য ভর। আবার এই তুল্য ভরের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তুল্য ওজন। তাহলে এইখান থেকে তোমাকে যেগুলা বের করতে বলবে, একটা এমসিকিউ এখান থেকে তুমি পাইতে পাও। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা, এই তুল্য ভর বের করতে বলবে, তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুল্য ভর কত আসবে? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা 49। সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি তুল্য ভর বের করতে বলে, সোডিয়াম হাইড্রোক্সাইডের কত? 40/1, তাহলে এটা তুল্য ভর হচ্ছে 40। তারপরে ধরো বলা হয়েছে ক্যালসিয়াম কার্বনেট,
তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, তার তুল্য সংখ্যা কত? ধাতুর যোজনী হচ্ছে 2 আর একটা, তার মানে 2, তাহলে 50। এই তিনটা থেকে একটা জিনিস দেখো আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে এইটা ভালো করে দেখো, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে কি? এক তুল্য ভর। 2 দিয়ে ভাগ বলে কিন্তু এক তুল্য ভর না, প্রথমবার ভাগ করে যেহেতু আসছে এজন্য বলা হয় এক তুল্য ভর। তাই 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে এক তুল্য ভর সালফিউরিক অ্যাসিডের জন্য। এইটা সমান হবে হচ্ছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তো এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এক তুল্য ভর। সেম ভাবে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য এটা হবে একতুল্য ভর। তাহলে সব একতুল্য ভরগুলো সেম, সকল একতুল্য ভরগুলো সেম। এর সাথে চাইলে অন্য কিছু থাকলেও থাকতে পারে। এখন এখান থেকে কি বলবে? এখান থেকে কোশ্চেন এরকম যে কোনো একটা বলবে যে 30 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সেরাম, 30 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এরকম আসবে। সেই ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করা লাগবে, এই টেকনিকটা কাজে লাগবে। এই তুল্য সংখ্যাকে আরো বলা হয় সমতুল্য দ্রবণ বা তুল্য দ্রব্যতা। তুল্য দ্রব্যতা, সমতুল্য ওজন মানে কি? আচ্ছা এইটা নিয়ে আমি একটু বলি। সমতুল্য দ্রব্যতা বা দ্রবণ বলা যায়, মানে দুইটা পাত্রের দ্রবণের মোল সংখ্যা একই। কিভাবে? ধরো আমি দুইটা পাত্র, একটা পাত্রে বলেছি 100 ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা পাত্রে 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড বললাম। এই দুইটা পাত্রে ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। তো দেখো এখানে তুমি কি লিখবা? 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, এইটা সমান আমি লিখব কি 50 ইন্টু 0.5 মোল, এত ml 1 মোলার। অথবা এইখান থেকে দেখো হিসেব করো, এটা ভুলে যাও, এই দুটা গুণ করে এই দুটা গুণ করে দেখো এদের মোল সংখ্যা সেম। এজন্য মাঝে মাঝে এইগুলাকে সমতুল্য দ্রবণও বলা হয়।